রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকেও তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক, নিবন্ধন এবং বিসিএস পরীক্ষায় যারা অবতীর্ণ হবেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি বানানোর উপর টিউটোরিয়াল বানাচ্ছি ইদানিং। এর আগে কয়েকটি বানানোর ক্লাস দিয়েছি, আজকে তেমন একটি ক্লাস নেব। আমি বিভিন্ন বর্ণ দিয়ে যে বর্ণগুলো থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেই শব্দের বানান আমরা ভুল করে থাকি, সেগুলো আশা করি আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছি, আপনারা সেগুলো দেখবেন এবং সেগুলো দেখে আপনারা বানানগুলো শুদ্ধ করতে পারবেন এবং প্রুফ সহ অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ সহ কিভাবে বানানগুলো হয় এবং ভুল আমরা কোথায় করি সেগুলো আমি দেখাবো। তাহলে চলুন, আজকে আমি থ এবং দ এই দুটি বলবেন। হ্যাঁ, এই দুইটি বর্ণের বানান আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি থ বর্ণ হচ্ছে থতমথ, অর্থাৎ কি করতে হবে এরকম যদি না বুঝে থাকি সেরকম ব্যাপারটাকে আমরা বলি থতমত। তারপরে দেখেন থই, থই মানে কুলকে দ্বারা না পাওয়া, অথই থই বলে থানকুনি। তারপরে হচ্ছে থানকুনি, এখানে দীর্ঘিকার দেওয়া যাবে না, ঠিক আছে। নাম, জাতি, ভাষা, আমরা জানি দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, যে কোনো বিশেষ্য পদ শেষে রসিকার হবে, থানকুনি, ঠিক আছে। তারপরে দেখেন এই বানানটা আমাদের ব্যয়বহুল যায়, থুতথুড়ে। থুতথুড়ে মানে একেবারে বুড়ো হয়ে গেছে এরকম। এই বর্ণটা বইতে বিভিন্ন সময় এরকম থাকে, অদ্ভুত্থান, তয় থ, থুতথুড়ে, হ্যাঁ, উত্থান, এর মধ্যে আছে ত যোগ থ। এটা আমাদের ইনশিওর করতে হবে যে এর মধ্যে কি আছে। থুতথুড়ে আমি ভেঙে লিখছি, ভাঙলে তাড়াতাড়ি বোঝা যায়। তারপরে দেখেন থেতো, থেথো, থেথো মানে থেতলে দেওয়া, অর্থাৎ মেরে একেবারে থেতলে দেওয়া, এরকম বলা হয়। থেবড়া, অনেকের নাকটা দাবা থাকলে বলে থ্যাবড়া, ঠিক আছে। থই, থই থই, অর্থাৎ পানি থই থই করে এরকম বলা হয়। থরো থরো, শীতে থরো থরো কাঁপন এরকম বলি আমরা। থাপ্পড়, ঠিক আছে। অনেক সময় আমরা এখানে র দিয়ে থাকি, র দিলে ভুল হবে। তাহলে থ দিয়ে এই বর্ণগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, আপনারা খেয়াল রাখবেন। এই যে থেতো চন্দ্রবিন্দু আছে, থত্তুরে বানান ভুল যায়, থানকুনি ভুল যায়, ঠিক আছে। এই ভুলগুলো থেকে আমাদের উত্তরণ দরকার, তাহলে আমরা পরীক্ষায় ভালো নম্বর পাবো বলে আমরা আশা করছি, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা দ বর্ণ দিয়ে বানানগুলো দেখব। প্রথমে দেখেন দক্ষিণ। আমি বারবার বলছি যে রি, র, স এই তিনটা বর্ণের পরে তৎসম শব্দের বানানে মূর্ধন্য হয়। যেমন দেখেন এর মধ্যে কিওর মধ্যে আছে ক যোগ স, এই জন্যই পরবর্তী নটা মূর্ধন্য হয়েছে এবং মূর্ধন্য স থাকবে, সেটা তৎসম বা সংস্কৃত শব্দের বানান। এবং কেন হয়েছে দেখেন, এই স এর পরে মূর্ধন্য হয়। যেমন নত্যবিধানে একটা নিয়ম আছে, রি, র, স এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের বানানে মূর্ধন্য হয়। তারপরে দেখেন দণ্ডবধ, এই যে এখানে একটা নিয়ম পড়ছে দণ্ডবধ। দেখেন ট বর্গীয় ধ্বনির সাথে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ট এর শেষ বর্ণ হচ্ছে মূর্ধন্য। তৎসম শব্দের বানানে আরেকটা নিয়ম আছে, ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত বর্ণ হতে গেলে সেই পরবর্তী নটা মূর্ধন্য হয়। তাহলে দণ্ডবধ আমি যখন এরকম দেব, হ্যাঁ, এই যে এইটা কিন্তু দন্তন্য হয়ে গেল, দন্তন্যের মাত্রাটা ভিতরে, আমরা দেব মাত্রাটা ডাইনে। তাহলে দণ্ডবাদ কথাটা ইংরেজি বা বিদেশি নয়, এটা তৎসম বা সংস্কৃত, এই জন্য মূর্ধন্য হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গায়। তারপরে দেখেন দরকারি, এই দরকারিতে আমরা দীর্ঘিকার দিয়ে থাকি, ঠিক আছে। বাংলা একাডেমি বলছে নামের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে রস্যইকার হবে, ঠিক আছে। এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন দাবি, দামি, দায়ী, কিন্তু দায়ীতে আবার দীর্ঘিকার হবে। তাহলে খেয়াল রাখতে হবে কোনগুলোতে রস্যিকার, কোনগুলোতে দীর্ঘিকার হবে, খেয়াল রাখতে হবে অবশ্যই। তারপরে দেখেন দর্পণ, দর্পণে মূর্ধন্য। এখানে নত্যবিধানের একটা নিয়ম পড়ছে, সেই নিয়মটা আমরা একটু দেখি যে এখানে কোন নিয়মগুলো পড়ছে, ঠিক আছে। দেখেন রি, র, স, এরপরে যদি স্বরবর্ণ, তারপরে যদি ক বর্গের 5টি অথবা প বর্গের 5টি, তারপরে অন্তর্জ, মূর্ধন্য স, হ, অন্তস্থ, এর যে কোনোটি আসে তারপরে মূর্ধন্য হবে। নিয়মটা অনেকটা বড়, অর্থাৎ এই যে বর্ণগুলো, এই বর্ণগুলোর যে কোনো বর্ণ যদি পাশাপাশি দুইটা থাকে তার পরবর্তী নটা মূর্ধন্য হয়। তাহলে দেখেন এখানে দর, তাহলে রেপ মানে হচ্ছে র, আমরা বলছি রি, র, স,
এই বর্ণগুলো সব মিলে পাশাপাশি কমপক্ষে দুইটা থাকলে পরবর্তী নটা মূর্ধন্য হবে। তাহলে রেপ মানে হচ্ছে র। তারপরে দেখেন প আছে, এই যে বলছি প বর্গের 5টি অথবা ক বর্গের 5টি, তাহলে এখানে প বর্গের প আছে, তাহলে পরে যে ন আসছে ওই নটা মূর্ধন্য হয়ে গেছে। তাহলে এই নিয়মটা অনেকটাই বড়, এটাও নত্যবিধানের একটা নিয়ম। আশা করি দর্পণ, অর্পণ, গ্রহণ, হ্যাঁ লক্ষণ, তারপরে এই বানানগুলো এই নিয়মে পড়ছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এগুলো পরীক্ষায় আসার মতো। তারপরে দেখেন দারিদ্র্য, যখন দারিদ্র্য লিখবো তখন জফলা, যখন দরিদ্র লিখবো তখন রফলাটা হবে না। তাহলে দারিদ্র্য বানানে জফলা হবে, দরিদ্রতে এটা হবে দরিদ্রতা, কখনোই কিন্তু দারিদ্রতা হবে না, দরিদ্রতা হবে। তাহলে এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন দীঘি, অনেক সময় আমরা ভুল করে থাকি, দীর্ঘিকার দ্বি প্রথমে দীর্ঘিকার দিতে পারি, দ্বিতীয় দীর্ঘিকার দিতে পারি, তাহলে এরকম আমাদের ভুল যায়। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শিল, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। এই যে দিঘি বানানটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা একটা নাম, এই জন্য রস্যইকার হয়েছে। দিশারি, রস্যিকার হবে দুই জায়গায়, দিশারি বানান। তাহলে এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। দীক্ষা, দীক্ষা মানে শিক্ষা গ্রহণ করা, এই দীক্ষাতে আবার দীর্ঘিকার হবে, এগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তারপর একটা গুরুত্বপূর্ণ বানান যেগুলো আমরা প্রায় ভুল করে থাকি, একটু খেয়াল করেন, দেখেন সবাই পারবেন। দীর্ঘজীবী, এই জায়গায় আমাদের ভুল হয়, জীবী এরকম দিয়ে দিই আমরা, ঠিক আছে, তাহলে এইটা ভুল যাবে। পরপদে, পরপদ মানে শেষ পদে যদি কোনো জীবী শব্দ আসে সেই জীবিতে দুইটাই দীর্ঘিকার হবে, এটা খেয়াল করবেন। পরপদের সমস্ত জীবিতে দীর্ঘিকার, কৃষিজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, দীর্ঘজীবী, হ্যাঁ শ্রমজীবী, এই বানানগুলোতে সব দীর্ঘিকার হবে, অর্থাৎ জীবী যত জায়গায় পাবেন সবগুলোতে, ঠিক আছে, দীর্ঘিকার হবে। কিন্তু জীবী দেখেন দীর্ঘ সূত্রতা, একটা বাগধারা আছে 18 মাসে বছর, 18 মাসে বছর মানে দীর্ঘসূত্রতা, অর্থাৎ যে আলসেমি করে, ঢিলেমি করে, কুড়ে, তাকে বলে দীর্ঘসূত্রতা। তাহলে এই বানানটাও আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখেন দুরবস্থা, এই জায়গার জন্য দীর্ঘকার না হয়। হ্রস্ব দীর্ঘ নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, কোথায় দীর্ঘকার বসে দু বানানে, কোথায় দীর্ঘকার বসে এবং হ্রস্বকার বসে, এটা নিয়ে একটা টিউটোরিয়াল আছে, আপনারা দেখবেন, তাহলে দেখবেন যে বানানগুলো খেয়াল আসবে। এটা একটা বিসর্গ সন্ধি, দুযোগ অবস্থা একসাথে হয়েছে দুরবস্থা, ঠিক আছে। র জাত বিসর্গ, এই যে র থাকলে এবং স থাকলে সেটা বিসর্গ সন্ধি হয় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে র থাকলে র জাত, স থাকলে স জাত, এবং ওর থাকলে ও কাজ যদি থাকে তাও সেটা সজাতের মধ্যে হবে, ঠিক আছে। তাহলে বিসর্গ সন্ধি দুই প্রকার, সজাত রজাত, আমি সন্ধির উপরে আলাদা টিউটোরিয়াল করব, সেটা আপনারা অবশ্যই দেখবেন। তারপরে দেখেন এই বানানটা আমাদের ভুল যায়, দুরূহ, যদি আপনি রর সাথে এরকম দেন তাও হবে, এইভাবে লিখলেও হবে, ভেঙে লিখলে অবশ্যই বোঝা যাচ্ছে দীর্ঘকার, আর এরকম টান থাকলে সেটা দীর্ঘকার, আর যদি এরকম থাকে তাহলে এটা রস্যকার, এটা ভুল যাবে, ঠিক আছে। তাহলে দুরূহ বানান এটা হবে। তারপরে দেখেন দুর্ঘটনা বানান আমাদের ভুল যায়, দুর্ঘটনা আমরা অনেক সময় দীর্ঘকার দিয়ে দিই, দীর্ঘকার হবে না, দুর্ঘটনা বানানে হ্রস্বকার হবে। তাহলে আমাদের অবশ্যই বানানগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। বেশিরভাগই দেখা যাচ্ছে বানান থেকে একাধিক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তারপর দেখেন দুর্জয়, দুর্জয়, তাহলে দুর্জয়তে আমরা যদি দীর্ঘকার দিই তাহলে ভুল যাবে, এটাও একটা সন্ধিগঠিত শব্দ, দু যোগ জয়, ঠিক আছে। তাহলে এটাও একটা নিয়মে পড়ছে যে বিসর্গের পরে বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ অথবা অন্তর্জ ব র লা এর যে কোনোটা থাকলে কি হবে, র হবে, রেফ মানে হচ্ছে র। তাহলে দু যোগ জয়, দুর্জয়, খেয়াল রাখতে হবে সন্ধিগঠিত যে শব্দগুলো আছে। তারপর দেখেন দুর্দান্ত, দুর্নাম, দুর্নীতি, মূর্ধন্য দি, দুর্দান্ত, তাহলে ভুল যাবে কারণ ত বর্গীয় ধ্বনির সাথে, ত থ দ ধর সাথে সবসময় দন্তন্য হয়, এখানে একটা। আবার রেপ, এটা খেয়াল রাখতে হবে এখানে যেন দীর্ঘকার না হয়। আর এই দুটো বানান দেখেন, এই দুটো বানানে আমরা নত্যবিধানে একটা নিয়ম দেখছি, দেখেন রি র স, এই তিনটা বর্ণের পরে মূর্ধন্য হয়। এখন বলবেন যে এখানে রেপ মানে তো র আছে, তাহলে এখানে মূর্ধন্য হলো না কেন, আমরা দন্তন্য দিলাম কেন? দেখেন এই দুটা শব্দ হচ্ছে সন্ধি গঠিত বা সমাস গঠিত শব্দ, সমাস ও সন্ধি গঠিত শব্দে মূর্ধন্য হয় না, কি হবে, দন্তন্য হবে। তাহলে দেখেন দু যে নাম, দুর্নাম, এটা একটা সমাস গঠিত শব্দ, এটা কর্মধারয় সমাস। দু যে নীতি, দুর্নীতি, তাহলে এটাও সমাস গঠিত শব্দ। সমাস গঠিত শব্দে যতই রেপ বা র থাকুক না কেন সেখানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে।
তাহলে এই ক্ষেত্রে এখানে দন্তন্য হবে। আপনি যদি এখানে মূর্ধন্য দিয়ে দেন তাহলে কিন্তু ভুল যাবে, কারণ খেয়াল করতে হবে এই শব্দ দুটা সন্ধি বা সমাস গঠিত কিনা। তাহলে যে শব্দগুলো সমাস বা সন্ধি গঠিত সেখানে নত্যবিধানের নিয়মটা খাটে না, সেখানে মূর্ধন্য জায়গায় দন্তন্য হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জাতীয় বানান কিন্তু অনেক আছে, সেটা খেয়াল করতে হবে। তারপরে দেখেন দুর্বল, অনেক সময় আমরা দীর্ঘকার যদি দিই তাহলে দুর্বল বানান ভুল হবে। হ্যাঁ, দুষ্কৃতকারী, দুষ্কৃতকারী। হ্যাঁ, এই বানানটা খেয়াল করবেন, এখানে মূর্ধন্যস্বর সাথে ক, তারপর রিকার হবে, দুষ্কৃতকারী। তারপর দেখেন দুস্থ, দুস্থ, এটা যদি সন্ধি করি দু যোগ থ, ঠিক আছে, তাহলে বিসর্গের পরে যদি ত বা থ থাকে তাহলে ইজিকাল টু দন্তের স হয়। তাহলে এটাও একটা বিসর্গ সন্ধি, যেহেতু বিসর্গ আছে, তাহলে বিসর্গ প্রথম অংশে থাকবে, দ্বিতীয় অংশে ত বা থ থাকলে এই বিসর্গ স্থানে দন্তের স হবে। আর চ ছ থাকলে তালব্য স, ট ঠ থাকলে মূর্ধন্য স। তাহলে বিসর্গের উপরে দেখেন তিনটা বর্ণ দিয়ে, তিনটা স দিয়ে তিনটা নিয়ম আছে, এটাও আমি দেখাবো সন্ধি করার সময়। তাহলে দুস্থ বানানটা অনেক সময় দেখেন দুস্থ বানানটা আমাদের ভুল যেতে পারে। এইভাবে আমরা মনে করি এটা বিশ্লেষণ যদি আসে, যদি বলে সঠিক বর্ণ বিভাজন কোনটি, এটা দিল বর্ণ বিভাজন, আমরা মনে করতেছি দন্তস্বর সাথে হ আছে, না, এটা থটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়, আসলে আসে সুস্থ, দুস্থ, এই বানানগুলোতে এটা থ, ঠিক আছে, এইভাবে দিলেও হবে, এইভাবে দিলেও হবে। তাহলে এটা কিন্তু থ, হ না, কিন্তু হ থাকলে কিন্তু উচ্চারণ সেভাবে হয় না। দূরবীক্ষণ, দূরবীক্ষণ, এখানে যে কর সাথে স আছে এই জন্য মূর্ধন্য হয়েছে। আর দু, এই দু দিয়ে দূরে বোঝায়, যে দু দিয়ে দূরে বোঝায়, এর উপর আমার টিউটোরিয়াল আছে দু রস্যকার এবং দীর্ঘকার দিয়ে। দূরে বোঝালে দীর্ঘকার, দূর না বোঝালে সেটা রস্যকার। যেমন দেখেন দুরন্ত, এটা কিন্তু দূরে বোঝাচ্ছে না, এই জন্যই রস্যকার হয়েছে। আর এটা দূরবীক্ষণ মানে দূরের জিনিস দেখা, সেটাকে বলে দূরবীক্ষণ। এই জন্য দূর যদি দূরে বোঝায় দু বানানে তাহলে দীর্ঘকার হবে, অন্যান্য ক্ষেত্রে রস্যকার হবে, সেটাও খেয়াল করুন। এই জায়গায় যদি আবার আপনি মূর্ধন্য দেন তাহলে আবার ভুল হবে, দূরবীন, ঠিক আছে, তাহলে এখানে দন্তন্য হবে, এটা খেয়াল করতে হবে। দূত, দূত বা দূতাবাস, দেখেন দূত মানে হচ্ছে খবর বহন করে, অর্থাৎ দূত সংবাদ বহনকারী, সেই দূতে দীর্ঘকার হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে দেখেন দুর্বা, যে দুর্বা দিয়ে ঘাস বোঝাচ্ছে, দুর্বা ঘাস, সেটা দীর্ঘকার হবে, দুর্বা ঘাস, এটা অবশ্যই দীর্ঘকার হবে। তারপরে দেখেন দূষণীয়, এই যে এই জায়গায় আমাদের ভুল যায়, যদি দন্তন্য দিয়ে দিই তাহলে ভুল হবে, কারণ মূর্ধন্য স পরে মূর্ধন্য হয়, এটাও নত্যবিধানের একটা নিয়ম, অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে দৃঢ়। তারপরে দেখেন দৈন্য বা দীনতা, ঠিক আছে, দৈন্য বা দীনতা, দৈন্যতা কিন্তু কখনোই হবে না, আপনারা খেয়াল রাখবেন। অনেক সময় ভুল বানান বা সঠিক বানান দিতে পারে, যে নিচে কোনটি সঠিক কোনটি ভুল, আমাদের অনেক সময় এরকম দিয়ে দেয়, ঠিক আছে, এই দৈন্যতা যদি দেয় তাহলে এটা ভুল যাবে, তাহলে হবে দীনতা অথবা দৈন্য। আরেকটা দেখেন দিন, আরেকটা হচ্ছে দিন, এই দিন মানে হচ্ছে বার, আর এই দিন মানে হচ্ছে গরিব, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। দিনহীন মানে গরিব ব্যক্তি, তাদেরকে দয় দীর্ঘ দন্তন্য দিন, এই দিন কিন্তু, তাহলে খেয়াল রাখতে হবে এই দিন মানে বার, এই দিন মানে হচ্ছে গরিব, দৈন্যতা নয়, দীনতা বা দৈন্য, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় এরকম বানানগুলো কিন্তু অহরহ পরীক্ষায় আসছে। তারপরে দেখেন দৌরাত্ম, দৌরাত্ম, এই বানানটাও পরীক্ষায় আসে, এখানে তর সাথে কি ম আছে এবং জ ফলা আছে। আরেকটা বানান আমরা ভুল করে থাকি, সেই বানানে আমাদের দ্বন্দ্ব বেঁধে যায়, আসলে সেই বানানটা দ্বন্দ্ব। দেখেন এখানে দ এর নিচে ব, এখানে দ নিচে ব, দুই জায়গায় ব হবে, যদি এক জায়গায় আপনি এরকম দেন তাহলে ভুল, অথবা এরকম যদি দেন তাও ভুল হবে, হচ্ছে এটা দ্বন্দ্ব সমাস, আমরা সমাস পড়ে থাকি, প্রতিদ্বন্দ্বী বা দ্বন্দ্ব, এরকম শব্দগুলো আমরা অহরহ ব্যবহার করছি, তাহলে এই বানানগুলোর জন্য আমাদের ভুল না যায়। তারপরে দেখেন দৈত্য, দৈত্য বানান অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, দুলোক, দুলোক মানে হচ্ছে বেষ্ট স্বর্গ, তাহলে দ্বীপ যোগ লোক, এটাও সন্ধি বিচ্ছেদ গঠিত একটা শব্দ, দ্বীপ যোগ লোক, অনেক সময় সন্ধি আসতে পারে, দ্বীপ যোগ লোক, ঠিক আছে, দুলোক, সন্ধির আলাদা টিউটোরিয়াল হবে, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। দুষ্প্রাপ্য, দেখেন
দুষ্প্রাপ্য, দুযোগ প্রাপ্য, দুষ্প্রাপ্য এটাও একটা বিসর্গ সন্ধি, এটাও সন্ধির নিয়মে হয়েছে। দেশ, এই দেশ মানে বিদ্বেষ, হিংসা, ঠিক আছে, বিদ্বেষ, এটা সত্যবিধানের মধ্যে আছে, নিত্য মূর্ধন্য সহ হয়েছে, অর্থাৎ কোনো নিয়মে না পড়ে। তারপর দেখেন দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ আমরা যদি এখানে দীর্ঘকার দিয়ে দিই তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে, তাহলে আমাদের দুর্ভিক্ষ বানানটাও খেয়াল রাখতে হবে। তারপর দেখেন দুর্ধর্ষ, দুর্ধর্ষ, এই স সাথে অটা উচ্চারণ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে স সাথে একটা জফলা আছে কিন্তু আসলে নেই, এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন বঙ্কিমচন্দ্রের প্রথম অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, নন্দিনী, এখানে খেয়াল রাখতে হবে দুর্গেশ নন্দিনী, দন্তন্য হবে সবগুলোই, ঠিক আছে, আর শেষে দীর্ঘিকার হবে দুর্গেশ নন্দিনী। এটা বঙ্কিমচন্দ্রের বা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, 1865 সালে এটা প্রকাশ হয়েছে। আমি সাহিত্য অংশ থেকেও টিউটোরিয়াল বানাবো, আপনারা সেগুলো দেখে চেষ্টা করবেন। তারপরে দেখেন দুগ্ধ ফেন-নিব, অর্থাৎ দুধের ফেনার মতো যেটা দেখতে সেটাকে বলে দুগ্ধ ফেন-নিব, ফেন-নিব, এটা খেয়াল রাখবেন। দুরবি সন্ধি, ঠিক আছে, দুরবি সন্ধি, এখানে যেন দীর্ঘকার না হয়ে যায়, দুরবি রস্যকার এই দুরবি সন্ধিতে, ঠিক আছে। আমরা বলি দীঘল, দীঘল মানে লম্বা, দীঘল কালো চুল, এটাতে রস্যিকার হবে দীঘল, এটা অবশ্যই খেয়াল করতে হবে। দীপাবলি, দীপযোগ আবলি, সমস্ত আবলিতে দেখেন সমস্ত, এটা একটা স্বরসন্ধি, দীপ, দীপযোগ আবলি, দীপাবলি, তাহলে আবলিতে রস্যিকার, এখানে যেন দীর্ঘিকার না হয়ে যায়, ঠিক আছে। দীপাসাধ্য, তাহলে এই যে বিসর্গ যেন আমাদের ভুল না যায়, ঠিক আছে। দাক্ষিণাত্য, এই যে ক্ষীয় এর সাথে ক যোগ স আছে, এই জন্যই পরবর্তী নটা মূর্ধন্য হয়েছে, তাহলে আমাদের মূর্ধন্য দন্তন্য এই বানানগুলো অবশ্যই খেয়াল করতে হবে। দাম্পত্য, বানানটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ বানান, আপনারা অবশ্যই জানেন এবং আমি আরেকটু জানিয়ে দিচ্ছি যদি ভুল হয় আপনাদের। দেখেন দন্ততে জ ফলা, দন্ততে জ ফলা নেই, দেখেন তো কোনটার অর্থ কি। আমরা যখন বর্গীয় ধ্বনি পড়ি, স্পর্শ ধ্বনি পড়ি, ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, এখানে যখন আমরা দন্ত ধ্বনি বলি তখন কিন্তু এইটা লিখি। আবার যদি বলি দন্ত, শুধু দাঁতকে বোঝাচ্ছে, দন্ত মুবারক, আমাদের নবীর দন্ত মুবারক শহীদ হয়েছিল, আমরা বলি দন্ত, ঠিক আছে, তাহলে দন্ত মেজে আসো, এই দন্ততে তখন এটা বসাচ্ছি, কারণটা কি দেখেন, যেখানে জফলা থাকবে, জফলা থাকলে তার মানে হচ্ছে দাঁত থেকে উৎপাদিত বা উৎপন্ন, তাহলে উৎপন্ন যখন বোঝাবে তখন জফলা হবে, শুধু নাম বোঝালে এইটা হবে। দন্ত মানে কোন একটা জিনিসের নাম। তারপরে দেখেন কণ্ঠ, একই রকম কিন্তু একটাতে কণ্ঠ জফলা, একটাতে জফলা নেই, যেটা হচ্ছে কণ্ঠধ্বনি, তার মানে কণ্ঠ থেকে যে ধ্বনি উৎপন্ন হচ্ছে বা উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে জফলা হবে। আর যদি বলি তার গানের কণ্ঠ খুব ভালো, তাহলে এই কণ্ঠতে শুধু জফলা বাদে যেটা সেটা হবে। তারপরে দেখেন তিনটা বানান, দেখেন এগুলো সব হচ্ছে স্পর্শ ধ্বনি বা আমরা যে বর্গীয় ধ্বনি পড়ি ক থেকে ম পর্যন্ত, সেই 25টি ধ্বনির মধ্যে এগুলো আছে। ওষ্ঠ, যখন ওষ্ঠ ধ্বনি বলবো তার মানে ওষ্ঠ থেকে ধ্বনিগুলো উচ্চারিত হবে, উৎপন্ন বোঝাবে, তখন জফলা হবে। আর যদি বলি ওষ্ঠ, শুধু ওষ্ঠের নামটা, ঠোঁটের নামটা বলবো, তখন জফলা হবে না। তাহলে এই তিনটাই খেয়াল করবেন, যখন নাম বোঝাবে তখন জফলা হবে না, তখন উৎপাদিত বা উচ্চারিত বা উৎপন্ন বোঝাবে তখন জফলা হবে। তাহলে এই বানানগুলো আমাদের ভুল যে থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখেন একটাতে দাড়ি আর একটা হচ্ছে দাড়ি। আমরা যে মুখের দাড়ি লম্বা যে হয়ে যায়, চুলটা যখন বড় হয়ে যায়, কেশটা যখন মুখের লম্বা চুলগুলো বড় হয়ে যায় তখন বলে এই দাড়ি, তাহলে মুখের লম্বা চুল, এটা হচ্ছে এই দাড়ি। আবার দেখেন এই দাড়ি মানে হচ্ছে আমরা যে দাড়ি চিহ্ন ব্যবহার করি সেটা, আবার দাড়ি পাল্লা, ওজন মাপক, খেয়াল রাখতে হবে। এই দাড়ি মানে চিহ্ন যে জ্যোতিবাচের চিহ্ন সেটা, আবার ওজন মাপক যে দাড়ি সেটার দাড়িতেও চন্দ্রবিন্দু আছে, দাড়ি পাল্লা চন্দ্রবিন্দু আছে। আর এই দাড়ি মানে আমাদের মুখের যে লম্বা চুল হয় সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন দাঁত বানানে যদি চন্দ্রবিন্দু না দেন ভুল হবে। দণ্ডবিধি,
এই যে দণ্ডতে মূর্ধন্য, কারণ এই বানানটা তৎসম বা সংস্কৃত, এই জন্যই ট বর্গীয় ধ্বনির সাথে ট ঠ ড ঢ, এই যে ড আছে তাহলে মূর্ধন্য হবে। এটাও খেয়াল রাখতে হবে, যেহেতু এই বানানটা বিদেশি বা আরবি ফার্সি উর্দু ইংরেজি নয়, এই জন্যই মূর্ধন্য হবে। ট বর্গীয় ধ্বনির সাথে যুক্তবর্ণ হতে গেলে মূর্ধন্য হয়। আর সমস্ত বিধিতে, সব বিধিতে রস্বীকার হবে। হ্যাঁ, ব্যবহার বিধি, যথাবিধি, তাহলে আমাদের বিধিতে দুইটাই রস্বীকার দিতে হবে, এটাও খেয়াল রাখতে হবে। তারপর দেখেন আরেকটা বানান, দিগ্বিজয়। ঠিক আছে, এই জায়গায় আমাদের ভুল হতে পারে, যেমন দেখেন দিক যোগ বিজয়, এটা একটা সন্ধিগঠিত শব্দ। বর্গের তৃতীয় বর্ণ যদি থাকে, তাহলে গ দেখেন বর্গের তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ থাকলে ওই বর্গের প্রথম বর্ণ হয়। ঠিক আছে, অর্থাৎ সন্ধিতে যদি প্রথম বর্ণ থাকে বানানে হবে তৃতীয় বর্ণ, আর বানানে যদি 3 নম্বর বর্ণ থাকে তাহলে ভাঙার সময় প্রথম বর্ণ হবে। এরকম ক খ গ ঘ, হ্যাঁ, এই বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, প্রত্যেকটা বর্গেরই যদি তৃতীয় বর্ণ দিয়ে শব্দটা হয় তাহলে ভাঙার সময়, সন্ধি করার সময় ওই বর্গের প্রথম হবে। ঠিক আছে, যেমন দেখেন নিযন্ত, তাহলে আমরা কি লিখব, দেখেন তৃতীয় বর্ণ আছে চ ছ জ, তাহলে জ এর 3 নম্বর হচ্ছে 1 চ, নির্যোগন্ত। এরকম আছে সুবন্ত, হ্যাঁ, তদবধি, তজ্জগ অবধি। তাহলে এই হচ্ছে আমাদের এই দুটি বর্ণের গুরুত্বপূর্ণ বানানগুলো ব্যবহার সহ ব্যাখ্যা সহ। আপনারা অবশ্যই এর থেকে উপকৃত হবেন। শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাস আপনারা আরও দেখবেন। শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।